ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরও 11টি জাহাজ। আটককৃত স্বেচ্ছাসেবীরা অক্ষত, অভয় ইসরায়েলের ফিলিস্তিনিদের সঙ্গে বাংলাদেশের একাত্মতা। চলছে বিএনপির একক প্রার্থী বাছাই, শিগগিরই সবুজ সংকেত, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। 300 আসনেই পূর্ণ শক্তিতে থাকার ঘোষণা জামায়াতের। টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার 39 রোহিঙ্গা নারী এবং শিশু উদ্ধার। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি 383 জন। নেই এডিস মশার বিস্তার ঠেকানোর কার্যকর উদ্যোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এ সকল জাহাজে প্রায় 100 অধিকার কর্মী রয়েছেন। এর আগে শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে গাজা অভিমুখে আসা শেষ জাহাজ ম্যারিনেটকে আটক করে। এর মধ্যে নৌযানে থাকা অধিকার কর্মীদের ফেরত পাঠানো শুরু করেছে তেল আবিব। অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌযান আটকের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় বইছে। বিক্ষোভ হয়েছে দেশে দেশে। ডেস্ক রিপোর্ট শহীদ আরাফাতের। পরাজয়ে ডরে না বীর। গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের 44টি নৌযানকে আটকে দিয়েও মানবিক কার্যক্রম থামাতে পারেনি ইসরায়েল। আবারও গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এসব নৌযানে প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। এর আগে ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিও আটক করে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণও ইসরায়েলি বাহিনীর হাতে। বহরে প্রায় 44টি নৌযানে 500 মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। নৌবহরটিতে থাকা 4 ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে নৌযানে থাকা বাকি কর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। আটক মানবাধিকার কর্মীরা নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি ইসরায়েলিদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি যান আটকের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। ইউরোপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ইসরায়েলের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। ত্রাণ বহরে হামলা করে ইসরায়েল বর্বরতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তারা। ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। রিপোর্ট করছেন এমরুল কায়েস। ইসরায়েলের হামলায় প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি নিহতের পাশাপাশি গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর ওপর দেশটির অবরোধে ত্রাণ সংকটে গাজায় দুর্ভিক্ষ মরার উপর খাড়ার ঘা হিসেবে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উপকূলে ফেরার চেষ্টা করে 44টি নৌযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমানায় থাকতেই সুমুদ ফ্লোটিলায় হামলা করে ইসরায়েলি বাহিনী। একটি বাদে সব নৌযান এবং প্রায় 500 মানবাধিকার কর্মীকে আটক করে তারা। ত্রাণবহর ফ্লোটিলায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জোর দাবি জানিয়েছে। অবিলম্বে গাজা অবরোধ তুলে নেয়া, গণহত্যা, যুদ্ধ বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরের দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গাজায় ত্রাণ পৌঁছাতে না পারলেও সুমুদ ফ্লোটিলা বিশ্ব বিবেককে জাগিয়ে তুলবে বলে আশা বিশ্লেষকদের। গাজা গণহত্যা এটা এই শতাব্দীর শ্রেষ্ঠ বর্বরতা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আজকে যেটা এই সমুদ ফ্লোটিলার যে অবরোধ ভাঙতে যে ধরনের প্রত্যয় অথবা তাদের যে অংশগ্রহণ, এটা বর্তমান এই গণহত্যার বিরুদ্ধে একটা প্রতিবাদ। বিশ্ববাসীর আবার মনোযোগের ক্ষেত্রে এই ধরনের একটি প্রতিবাদ, এই ধরনের একটি উদ্যোগ এবং এই ধরনের একটি ফ্লোটিলা মুভমেন্ট, এটা কিন্তু একটা ইতিবাচক সাড়া ফেলেছে সারা বিশ্বে। মানুষের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে।
ফ্লোটিলায় হামলা সব ধরনের বর্বরতাকে হার মানিয়েছে বলে মনে করেন তারা। ভবিষ্যতে কেউই কিন্তু নিরাপদ থাকবো না যদি এরকম একতরফাভাবে যে হত্যাযজ্ঞ চলতে থাকে। সুপার পাওয়ার যাদের কথা বলি তাদের ভূমিকা কিন্তু নানা কারণে প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু যৌক্তিক অবস্থান নেন না, যদিও তাদের কাছ থেকে আমরা নানা সময় নানা ধরনের বয়ান শুনি মানবাধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কিংবা ন্যায় বিচারের প্রশ্নে। মুসলিম বিশ্ব এই গণহত্যা বন্ধে আরও সোচ্চার ভূমিকা পালন করবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বিভিন্ন শিক্ষার্থীরা এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখছে এবং যাতে সর্বস্তরে যারা শাসক আছেন, বিশেষ করে মুসলিম বিশ্ব সহ অন্যান্য শাসক গোষ্ঠী এই গাজা গণহত্যা বন্ধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে, এটা আমরা আশা করি। মুক্তিকামী ফিলিস্তিনি জনতার প্রতি বাংলাদেশের সরকার এবং জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতাকর্মীরা। এর বাইরে মিছিলে প্রায় হাজারো মুসল্লি অংশ নেন। এর আগে বিক্ষোভ সমাবেশ হয় মসজিদের উত্তর পার্শ্বে। মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের জোর দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে। জামায়াতের বিক্ষোভ মিছিলকে ঘিরে সকাল থেকেই বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মোড়ল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী বাছাই করছে বিএনপি। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে, এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার মান। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাই দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে দলটির নেতারা। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি। আমরা লিখিত আমাদের পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের যে গুঞ্জন ছিল তাও পরিষ্কার করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জোট গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান। আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াধীন জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য একমত সব দল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।
খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ছাত্র শিবিরের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচনের জন্য পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে হবে। দিনকে সংসদে পাঠানোর এখন মোক্ষম সময় বলে জানান সেক্রেটারি জেনারেল। প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে। 54 বছর পরে আমিরে জামাত বলছেন এই মুসলমানদের সামনে, উম্মার সামনে আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নেবার এই অবারিত সুযোগ আর সামনে আসবে কিনা আমরা জানি। জান প্রাণ দিয়ে আপনারা পরিশ্রম করার চেষ্টা করবেন। আওয়ামী সরকারের আমলে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও একটি মহল প্রায় অপপ্রচার চালায় ইসলামী আন্দোলনকে নিয়ে, এমন অভিযোগ করেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, যারা মিথ্যাকে সত্য করতে চান তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন মহিলা বিভাগের উদ্যোগে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে এই অভিযোগ করেন তিনি বলেন, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না। বিগত সময়ে দেশের উন্নয়নে কোনো সরকারি কাজ করেনি বলে মন্তব্য করেছেন তিনি। বক্তব্যে ফিলিস্তিন অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ ইসরায়েলিদের আটকে দেবার ঘটনায় তীব্র প্রতিবাদও জানিয়েছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তেপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়াবিদের ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে। পরাশক্তির কেউ কেউ নির্বাচন ব্যাহত করছে তথ্য আছে বলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন অভিযোগ করেছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কোনো চ্যালেঞ্জ থাকলে রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করে মোকাবেলা পরামর্শ দিয়েছেন তারা। বলেছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক নির্বাচন অবশ্যই হতে হবে। ইমরুল কায়েসের আরও একটি রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন, বরাবরই একথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিয়েছে, তারপরও ঘোষিত সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় আছে জনমনে। এরই মাঝে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মহলের কেউ কেউ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সংশয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বহিঃশক্তির এমন চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দল ও সরকারকে একসাথে কাজ করার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজনের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছেন, আমি নিশ্চিত যে ওনার কাছে স্ট্রং ইনফরমেশন না থাকলে উনি এটা বলেননি। অর্থাৎ আমরা ধরে নেব যে কোনো পরাশক্তি বা বড় শক্তি নির্বাচন বানচাল করতে অথবা নির্বাচন না হোক এটা চাচ্ছে। যদি এরকম হয়ে থাকে, দায়িত্ব হচ্ছে ওনার সরকারের, এবং ওনার সঙ্গে চিফ অফ আর্মিও আছে, সমস্ত NSI DGFI সবই তো ওনার কাছে। হ্যাঁ, তো এটার প্রথম হচ্ছে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। তারপরে জনগণ তো আছে, আপনি জনগণকে সামনে বলেন, ঢাকাতে বলেন, আপনি সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, রাজনৈতিক দল ওদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। সংস্কারকে টেকসই এবং স্থায়ী করতে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, নির্বাচন সহ সবকিছু ঠিকঠাক মতো করতে জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দাবিগুলো আমাদের জেনজিরা, আমাদের তরুণ ছাত্ররা জুলাই স্বাধীনতার পরপরে ঘোষণা করেছিল, তাদের যে বটম লাইন ছিল, তারা কনস্টিটিউশনকে চেঞ্জ করতে চাচ্ছে, এটা তারা ঠিক রাখবে। তারা বিচার চাইছে, এটা তারা চাইবেই। তারা প্রতীক চাইছে, এটা তারা নেবেই। এইগুলো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ইলেকশনের দিকে আমরা যেতে পারবো। কিন্তু এগুলো তাড়াতাড়ি হবার কোনো
সম্ভব না আমি দেখছি না। বড় বড় দলগুলোর অবস্থার ভূমিকা, তাদের রোল, তাদের কার্যকারণ থেকে এটা মনে হয় না। সরকারও মনে হয় যে তেমন কিছু ভাবছে। তো সব জায়গায় একটা অনিশ্চয়তা। এত বড় চ্যালেঞ্জ যেটা আসছে সামনে, এই চ্যালেঞ্জের জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক পার্লামেন্ট দরকার। এই যে যতগুলো রিফর্ম উনি করেছেন, এগুলো করছেন, এগুলো তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তো গণতান্ত্রিক ইলেকশনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। দেশের জনগণ একতাবদ্ধ থাকলে বহিঃশক্তি কোনো সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল জানান, জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই। আওয়ামী লীগের শাসনামলে যারা প্রশাসনে ছিলেন এবং বড় কোনো অপরাধে জড়িয়ে না থাকে তারা দেশের জন্য কাজ করতে পারবেন। তবে বিষয়টি বিবেচনার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐকমত্য কমিশন দেখছেন। ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেই অনুসারে এটা বাস্তবায়িত হবে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার রোহিঙ্গা নারী এবং শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী এবং কোস্টগার্ড। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। নৌবাহিনী জানায়, টেকনাফের বাহারছড়ির কচ্ছপিয়া পাহাড়ের গহীনে মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটকে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নৌবাহিনীর সোয়ার্সের কমান্ডো দল সহ কোস্টগার্ডের আভিযানিক দল অভিযান চালায়। তার টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে 2 পাচারকারীকে আটক করা হয়। পরে পাহাড়ের কয়েক জায়গা থেকে অপহরণের শিকার নারী, পুরুষ এবং শিশু সহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রাণ ফিরেছে খাগড়াছড়িতে। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার ব্যবসা বাণিজ্য। ১৪৪ ধারা বহাল থাকলেও তার কোনো প্রভাব নেই শহরে। ভুক্তভোগী মেয়েটির মেডিকেল রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ডের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা। সংগঠনের সভাপতি ডাক্তার শহীদ তালুকদার এবং সাধারণ সম্পাদক ডাক্তার টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য অপপ্রচার চলছে। এতে চিকিৎসক সমাজ গভীরভাবে মর্মাহত এবং ব্যথিত। এদিকে 7 দিন পর স্বনির্ভর বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা সদরে 27টি মুসলিম, হিন্দু এবং বড়োয়া পরিবারকে 7,500 টাকা এবং 30 কেজি করে চাল দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে জেলা পরিষদের পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি কোনো সহায়তা। অন্যদিকে এরই মধ্যে সাজেক আসতে শুরু করেছে পর্যটকরা। এতে খুশি স্থানীয় পর্যটক নির্ভর ব্যবসায়ীরা। তবে জননিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং আর্মড পুলিশ। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে তা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। গেল 3 দিনে প্রতিদিনই গড়ে 383 জন রোগী ভর্তি হয়েছে দেশের হাসপাতালগুলোতে। অথচ এডিস মশার বিস্তার ঠেকাতে সচেতনতা নেই জনমনে। সিটি কর্পোরেশনও ঠিকমতো ওষুধ দিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। এবছর এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে। একই সাথে বাড়ছে মৃত্যুর ঝুঁকিও। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ডেঙ্গু নিয়ে জনসাধারণকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুর্বলতা, জ্বর, শরীর ও মাথা ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 383 জন রোগী। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা তুলনামূলক বেশি, তাই হাসপাতালগুলোতে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। নারায়ণগঞ্জ থেকে আইছি, গতকাল রাত্রে আইছি।
এখন মনে সুস্থ আছে, এখন অনেক জ্বর আসছিল, এখন জ্বরটা অনেক কমছে। প্লাটিলেট কম থাকার কারণে ও কিছু খাইতে পারে না, এই সমস্যা নিয়ে 2 দিন যাবত আসছি, জ্বর প্রচন্ড। ঔষধ ছিটায় কিন্তু ওইরকম মশা উৎপাত কমে না। এখন এটা আর যেভাবে জোরালোভাবে দেওয়ার দরকার ওইভাবে তো মনে হইতেছে না। এদিকে অক্টোবরের শুরু থেকেই অতিবৃষ্টি ও রোদ হচ্ছে, এমন উষ্ণ ও আর্দ্রতা এডিস মশার বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ। সেই সাথে যোগ হয়েছে শহরের রাস্তা ও বহুতল ভবনের পাশে জমে থাকা ময়লার স্তূপ, স্যাঁতসেঁতে স্থানে প্লাস্টিকের বর্জ্যে জমে থাকছে বৃষ্টির পানি, যাতে জন্মাচ্ছে এডিস মশা। এসব কারণে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। ওয়েদারের সাথে ডেঙ্গুর অনেকটাই সম্পর্ক, কারণ মশার যে ব্রিডিং প্লেসটা এটা হচ্ছে ওয়েদারের সাথে রিলেটেড। ইদানিং যেহেতু বৃষ্টিটা হচ্ছে এবং রাস্তায় পানি টানিও ইদানিং জমে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্রিডিং প্লেসটা যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমরা এখন যেভাবে বৃষ্টি হচ্ছে হয়তো বা আরও বাড়তে পারে। এ বিষয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে। চলতি বছরের সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছিল। আক্রান্ত হয়েছিল 15,866 জন, মৃত্যু হয়েছে 76 জনের। তবে অক্টোবরের শুরুর 3 দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 4 জনের, আর হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন 1149 জন। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টির অজুহাতে আরও বেড়েছে সবজির দাম। হাতে গোনা 2-4টি বাদে বেশিরভাগ সবজির দাম 100 টাকার ওপর, আর কেজিতে 180 টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকায়। ডিম মুরগির দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম বেশ চড়া। সরবরাহ ঠিক থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ঢাকা সহ সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এতে কাঁচা পণ্য সরবরাহ কিছুটা ব্যাহত হলেও সেই অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। আজকে 300 টাকা কেজি, গতকাল ছিল 400 টাকা কেজি। গতকালের তুলনায় আজকে একটু দাম কমছে, আর গত সপ্তাহে ছিল 160 থেকে 200 টাকা কেজি। সপ্তাহের তুলনায় দাম কম বেশি। একই সাথে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এতে বাজারে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা। এই যে ঊর্ধ্বগতিটা, এটা আসলে নিম্নবিত্ত বা মধ্যম আয়ের যারা আছেন তাদের জন্য সো টাফ। বেগুন 100 থেকে 120 টাকা, শসা আছে আপনার 80 টাকা, পটল আছে 70 টাকা, সিম হলো 160, 70 বা 80, লাউ আছে 80 টাকা পিস। মানে সবই দামে বেশি, কোনো দামে কম নাই। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে। ইলিশের দামও বেড়েছে কেজিতে 300 টাকা পর্যন্ত। 800 গ্রামেরটা 2000 টাকা কেজি, 600 গ্রামেরটা 1500 টাকা কেজি, আর 1 কেজিটা 2200, 2300, আর 1 কেজি 200, 300, 2600, 2700 পাইকারি। ইলিশ মাছের দামটা অনেক বেশি না, আমাদের দেশের মাছ আমরাই যদি এত টাকা দিয়ে কিনে খেতে হয়, এটা আমাদের জন্য একটা অবশ্যই সমস্যা। মাছের দাম অত্যাধিক বেশি, সাধারণ মানুষের পক্ষে এই মাছ কিনে খাওয়া একটা কঠিন হয়ে গেছে। ভারত থেকে আমদানি করা চাল বাজারে আসায় কেজিতে 8 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। মিনিকেট সহ অন্যান্য চালের দামও কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। আমদানির পরে নাজিরের দামটা কিছু কমছে, কিন্তু দেশি চালের দাম তো কমে নেই। নাজিরশাইল আপনার আছে 70, 72 এরকম কোয়ালিটি। এদিকে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লার 170, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলিবর্ষণ এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মিরপুর 10-এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মেট্রো রেলের 266 নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 3 জন। এদের মধ্যে 2 জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়। আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের ফলে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল 7:23 আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 7:35 আগুন নিয়ন্ত্রণে আনে মিরপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট। রাতের পর দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এদিকে বিভিন্ন জেলার ওপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদী বন্দরগুলোকে। গত দুদিনের মতোই রাতে বৃষ্টির পর সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছুটির দিন হাওয়ায় ততটা ভোগান্তি নেই মানুষের। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে 69 মিলিমিটার, আর ঢাকায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো আশঙ্কা না থাকলেও চলমান বৃষ্টি আরও 8 থেকে 10 দিন অব্যাহত থাকতে পারে। মৌসুমী বায়ু এবং নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরো 11 জাহাজ, আটককৃত স্বেচ্ছাসেবীরা অক্ষত, অভয় ইসরায়েলের, ফিলিস্তিনিদের সঙ্গে বাংলাদেশের একাত্মতা। চলছে বিএনপির একক প্রার্থী বাছাই, শিগগিরই সবুজ সংকেত, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। 300 আসনেই পূর্ণ শক্তিতে থাকার ঘোষণা জামায়াতের। টেকনাফে গহীন পাহাড় থেকে অপহরণের শিকার 39 রোহিঙ্গা নারী এবং শিশু উদ্ধার। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি 383 জন। নেই এডিস মশার বিস্তার ঠেকানোর কার্যকর উদ্যোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।